ঈশানের এক হাত শক্ত করে ধরা, অন্য হাত ইমরান ধরেছে। নিজের শাড়িগুলো দেখে প্রশান্তি লাগছে। অফিসের সবাই এসেছে। মোনাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। সাজিয়ে রাখা প্রতিটি শাড়ি দেখছে। কোথাও হলুদ জামদানি, তো কোথাও লাল টুকটুকে জামদানি। এক একটা শাড়ির কাউন্ট এক এক রকম, কোনোটিতে 40 তো কোনোটিতে 84। সবচেয়ে বেশি নজর কাটছে কর্নারে ঝুলানো দুটো শাড়ি, একটি 100, অন্যটি 120। কালো জামদানিতে কারচুপি কাজ করা, যার কাউন্ট 100 এবং অন্যটি 120, যার রং সোনালি সবুজ। বায়ারদের প্রশ্নের উত্তর অনবরত দিয়ে যাচ্ছে সাদাফ, তিহান ও চৈতি। তামান্না শাড়ি খুলে দেখাচ্ছে, জোবাইদা ক্লায়েন্ট ঘুরিয়ে স্টল দেখাচ্ছে। সবাই ব্যস্ত। মিনাজ শাড়ির দিকে তাকিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বলল, তুমি সাকসেসফুল ইমরানের মোনালিসা। মোনা বাবার দিকে তাকিয়ে বলল, আগে আমি মিনহাজ কন্যা মোনাশা, এরপর মোনালিসা। মিনাজ মৃদু হাসে। মোনা পুনরায় বাবাকে বলল, বাবা, সোনালি সবুজ জামদানিটা চিনতে পারছো? মিনাজ মাথা নেড়ে বলল, আমি ভাবতে পারিনি এতটা তাজা করে দেবে আমার স্মৃতি। মোনা এগিয়ে গিয়ে তামান্নাকে বলল। আপু, শাড়িটা দাও আমাকে। তামান্না এগিয়ে দিলে মোনা গায়ে জড়িয়ে নিল। ইমরান দেখছে। ঈশান প্রশ্ন করল, শাড়িটা খুব সুন্দর, কিন্তু মা এতটা আবেগে জড়িয়ে নিল কেন পাপা? ইমরান ব্যাপারটা অজানাতা জানালো। নয়ন হেসে মোনাকে বলল, আজ বোন থাকলে হয়তো তোকে নিয়ে খুব গর্ব করত। মোনা শাড়িটা ভাঁজ করিয়ে গিফট বক্সে মুড়িয়ে বাবার হাতে তুলে দিয়ে বলল, নাও, এই শাড়িটা মোনা তোমাকে দিল, মোনার মায়ের বিয়ের স্মৃতি। মিনহাজ হেসে সাদরে গ্রহণ করে মেয়ের উপহার। মায়ের বিয়ের শাড়িটা ছবি দেখে পুনরায় কপি বানিয়েছে মোনা। আগের শাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে প্রায়ই বাবা মেয়েকে বলতো সেই শাড়িতে মাকে কত সুন্দর লাগতো। মাকে মোনা ফিরে পাবে না, তবে মায়ের শাড়ির আর একটা কপি তৈরি করতে সফল মোনা। বাইরদের সাথে টুকটাক কথা বলছে, অন্যদের স্টল দেখছে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ পরপর স্ত্রীকে দেখছে। আগে থেকে কিছুটা নাদোষ নদোষ হয়েছে। সাজ পোশাক সব কিছুতেই এই মেয়ে অনন্য। গর্ভবতী মায়েরা এত রূপ কোথায় পায়? কই, এর আগে তো কাউকে এতটা আকর্ষণীয় লাগেনি। নাকি মোনালিসা তার মনের গহীনে বাস করা একান্ত ব্যক্তিগত নারী, তাই এতটা মোহনীয় লাগছে। চারপাশটাকে আচ্ছন্ন করে রেখেছে। বাবা কথা বলতে ব্যস্ত হওয়াতে মোনা দুপা এগিয়ে এসে ইমরানের বাহু জড়িয়ে ধরল। ইমরান মুচকি হেসে বলল, এতক্ষণ নিঃসঙ্গতায় কেটেছে। শূন্য হাত পূর্ণ করার মানুষটার ভীষণভাবে অভাব বোধ করছিলাম। মোনার একটু শক্ত করে ধরে বলল, আর এখন? সামনে চোখ রেখে হেসে ধীর গলায় কানের কাছে মাথাটা নত করে বলল, পরিপূর্ণতা পেল অতি সাধারণ হস্ত, হয়ে উঠল অমূল্যবান রত্ন। মোনা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ইমরান স্নিগ্ধতা খুঁজে পায়, তন্ময় হয়ে ডুব দেয়। এই বয়সেও বউয়ের প্রেমে বারবার আঁচড়ে পড়ে, হয়তো পুরোটাই স্রষ্টার ইশারা। বৈধ সম্পর্কগুলোতে বরকত রহমতে ভরপুর থাকে, তারই বহিঃপ্রকাশ এই মুগ্ধতা। ইমরানের পরিচিত একজন বায়ারের সাথে দেখা, মোনার সাথে বেশ আন্তরিকতা নিয়ে পরিচিত হলো। পেছন থেকে পুরুষের ইশারে সালাম কানে এলো। ইমরান ঘাড় ঘুরিয়ে দেখল জুয়েল। পাশে অপছন্দের মহিলা দেখে মোনা ভ্রু কুঁচকে নিল। অনন্যা বিরক্ত হয়ে চলে যাবে, তখন নয়ন এলো। জুয়েলের সাথে হ্যান্ডশেক করে অনন্যাকে দেখেই প্রশ্ন ছুড়ল, কিরে, কি খবর, কেমন আছো? কিছুটা বিচলিত হলো অনন্যা। ভদ্রতার খাতিরে অনিচ্ছা সত্ত্বেও খানিকটা হেসে জবাব দিল, কথাই আছে, ঠিকই স্বর্গে গেলেও ধান ভানে, যার স্বভাব তা সে করবেই। কাকুনকে দেখে সকলের সামনে ডাক দিল। শতরূপা শাড়িসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এসেছে। পরিপূর্ণ সাজে কাকুন এগিয়ে এলো। আজ সাজ বেশ মার্জিত। একটা কাতান শাড়ি পরনে, ফুলহাতা ব্লাউজ, চুলে বেশ গুছিয়ে খোপা, মেকআপ সামান্য, এতেই যেন পরিপাটি লাগছে। নয়ন বিড়বিড় করে বিচ্ছিরি কিছু বলল। ঈশান মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে মোটামুটি হাস্যমুখ, তবে বাবার মুখের ভাব পরিবর্তন হয়েছে। সবার সামনে এসে কাকুন সালাম দিতেই অনন্যা অহেতুক জড়িয়ে ধরার নাটক করলো। ইমরান মোনার দিকে তাকিয়ে বলল, আমাকে একটু ওদিকটা দেখতে হবে, তুমি ঈশানের সাথে এসো। ঈশান, মাকে নিয়ে এসো। কারো কথার কোনো জবাব শোনেনি, জায়গা ত্যাগ করলো। কাকুনের মুখভঙ্গি মলিন হলো।
স্বাভাবিকভাবে মোনার দিকে তাকিয়ে নিজের মাঝে আলাপ সারছে। নয়ন ঈগলের মতো তীক্ষ্ণ নজরে পাহারা দিচ্ছে। মিনহাজ সামনে এগিয়ে আসতেই কাকুন বিব্রত বোধ করে সালাম দিল। নিজ থেকে আগ বাড়িয়ে বলে দিল এখানে আসার কারণ। মিনহাজ হেসে বলল, কাকুন বিচলিত হয়েও না, যেহেতু কাজের জন্যই আসা, দেখা হওয়াটা স্বাভাবিক। তোমার হাজবেন্ড, শ্বশুরবাড়ির লোকজন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নয়ন মিনহাজ সরে যেতেই কাকুন ঈশানের হাত ধরে মোনাকে নিয়ে বলল, মায়ের খেয়াল রেখো, তোমার জন্য এই মা যোগ্য, আর আমাকে মাফ করে দিও। ঈশান কিঞ্চিত হেসে বলল, আপনার উপর রাগ নেই আমার। বেশ অবাক হলো। ছেলে বলছে রাগ নেই। অনন্যা আগ বাড়িয়ে বলল, তোকে আগেই বলেছিলাম কাকন, সন্তান মায়ের উপর রাগ করে থাকতে পারে না। দেখলি তো, যতই আউটসাইডার আসুক, একজন মা মাই থাকে। মোনা সামনে থেকে চলে যেতে চায়। অনন্যার প্রতিটি কথাই আপত্তিকর, সেই সাথে বেশ অপমানজনকও। ইচ্ছে করছে না এসব কথা শুনতে। ঈশান মোনার হাত ধরে আটকে দিয়ে অনন্যাকে বলল, যেচে কারো পারিবারিক ঝামেলায় সামিল হওয়া কি আদৌ ভদ্রতার মাঝে পড়ে আন্টি? এইখানে কথা হচ্ছে আমাদের তিনজনের মাঝে। আপনি যে কথাটা বললেন এতে হয়তো আপনার বান্ধবী খুশি হতে পারে, কিন্তু আমার মা কষ্ট পেয়েছেন। আমি ওনার সাথে ভদ্র ব্যবহার করার কারণ মা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছেন, নয়তো বা কথাই বলতাম না। রাগনি বলার কারণ হলো সবারই জীবনকে উপভোগ করার অধিকার আছে। মিসেস কাকুনও তাই করছেন। ওনার জীবনে অযাচিত ছিল ঈশান, তাই ফেলে চলে গিয়েছেন। এতে রাগ করার তো কিছু নেই। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে আন্টি, ওটা জানতে হয়। অহেতুক রাগ কার উপর ছাড়ছেন? মায়ের উপর। টুকটাক আপনার গল্প আমিও জানি। আপনি পাপার ব্যাচমেন্ট, বেশ অভিজ্ঞ, অথচ এটা জানেন না। হাউ কন্ট্রোল অ্যাঙ্গার। মোনা ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, এইভাবে বলা ঠিক না। বয়সে মিসেস অনন্যা তোমার গুরুজন। এছাড়া তুমি মিসেস কাকন সম্বোধন করলে কেন? তোমার মা হয়। আমার মা একজনই। তোমাকেই মা ডেকেছি, তোমাকেই মা হিসেবে চিনি এবং চিনব। তুমি আর পাপা ছাড়া বাদবাকি সব আমার কাছে ক্ষণস্থায়ী। ওইদিকে চলো, বেরিয়ে পড়তে হবে কিছুক্ষণের মাঝে। ইমরান থেকে কোনো অংশে কম নয়। মোনা প্রায়ই বোঝায়, যত যাই হোক, মানুষ ভুল করে বুঝলে তাকে মাফ করা উচিত। হয়তো ঝোঁকের বসে একটা কাজ করে বসেছিল, তার মাসুল এভাবে গুনতে হবে জানলে করতো না। পেটে ধরা ছেলের কাছ থেকে এতটা রূঢ় ব্যবহার মনে আঘাত হানবেই। কাকুনের দিকে তাকাতেই চোখ ঝাপটে আশ্বাস দিয়ে বলল, তোমার শিক্ষা ঠিক আছে মোনা। ঈশান ভদ্রতার সাথেই কথা বলেছে, আমার কষ্ট লাগেনি। মোনার হাত ধরে টেনে নিয়ে এলো ঈশান। জবাবটুকুও দিতে দিল না। হাতের ইশারায় বিদায় জানাতে হলো মোনাকে। অনন্যা রেগে কাকুনকে বলল, তোর ছেলেটাকে আস্ত একটা বেয়াদব বানিয়েছে। কিসের শিক্ষা দিচ্ছে? দোষ তোমার মোনা, তোমাকে কিছুই শোনায়নি, ঈশান শুনিয়েছে। তোমাকে আমাদের মাঝে কথা বলতে হলো কেন? এত হাইপার হও কেন? এখন তো আমাকে ভালো লাগবে না। প্রয়োজনে কত ব্যবহার করেছিস ক্যাম্পাসে, এখন আর চিনিস না। আমি তা বলিনি। আর ব্যবহার কই করলাম? ওই সময়টাতে অনেক অন্যায় করেছি। নিজের প্রাক্তন স্বামীকে বিয়ে করানোর জন্য কতভাবে তোমাকে প্রলুব্ধ করতাম। এই কথা যদি কেউ জানতে পারে, আমার মুখও দেখবে না। তবে এক্ষেত্রে আমার চেয়ে দোষী তুমি বেশি। অনন্যাদি, তুমি কিন্তু ইমরানকে এখনও পছন্দ করো? না, করি না। এখন আমার ইমরানের আচরণ ভালো লাগে না। বইয়ের কথায় উঠে বসে। এই মেয়ের সুখ দেখলে আমার গা জ্বলে। আসতে বলো, বউয়ের কথায় উঠা বসা করার মানুষ ইমরান না। বরঞ্চ এমন হয় যে ও যেখানটাতে অবস্থান করে, আশপাশটাতে মানুষগুলো ওর মোহে ডুবে থাকতে ভালোবাসে। তোমার স্বামী পারবে তার বয়সের চেয়ে ঊর্ধ্বে নারীকে বশ করতে? পারবে না। ইমরান কিন্তু করেছে। আমার স্বামীর চরিত্র ভালো, ইমরানের চরিত্রে সমস্যা। কাকুন হেসে শেষ বাক্যটা উচ্চারণ করলো, যা অনন্যার রাগের মাঝে উত্তপ্ত লোহা ঢেলে দিল। চরিত্রের সমস্যা হলে তোমাকে রাতের প্রস্তাবে ফিরিয়ে দিত না।
বিয়ের জন্য নাকচ করতো না। এতদিনে তোমার অবস্থান হয় আমার মতো হতো অথবা মোনার মতো, অথচ তুমি এখন তোমার অপছন্দের মানুষের স্ত্রী, যাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে। অনন্যাদি, আমরা কেউই ইমরানের জন্য নয়, বাস্তবতা মেনে নাও। তুমিও কিন্তু তোমার ভুঁড়িওয়ালা স্বামীর টাকায় আছো বলেই সংসার করছো। স্বার্থ কিন্তু সবাই দেখি। দৃষ্টি ফোনে আনত, ইচ্ছে করছে না আশপাশটাকে দেখার। মানুষের মন কত দ্রুত বদলে যায়। মন পরিবর্তনের সাথে সাথে জীবনের দৃষ্টিভঙ্গি বদলায়। মিনিট পাঁচেক আগে কাকন এসে দোয়া নিল, পুনরায় মা হতে চলেছে জানিয়েছে। ইমরান নিশ্চুপ ছিল, কৃতজ্ঞতা জানাতে ভোলেনি কাকন আজ। তবে আফসোসের স্বরে বলেছিল, যে চেষ্টাটুকু জারিফকে সঠিক পথে আনতে করেছি, তা যদি ইমরানের পাশে থেকে কষ্টের সময়টাতে করতাম, তবে ইমরানের কাকন হয়ে থাকতে পারতাম। জীবনটা আফসোসেই কেটে যেত না। দোয়া করবে আমার সন্তানের জন্য। ঈশানকে ধরে রাখতে পারিনি। ইমরান প্রত্যুত্তর করেনি। কাকন চলে যাবে তখনই ইমরান তাকিয়ে দুটো শব্দ বলল। ভালো থেকো, সন্তানের প্রতি যত্ন নিও। ছলছল চোখ কাকনের, কান্না চাপতে পারেনি। ইচ্ছে করছে মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদতে, অথচ সেই অধিকার নেই। ইমরান এক পলক দেখে চোখ ফিরিয়ে নিল। পুরনো স্মৃতি তাড়া করছে। কতটা উচ্ছ্বাস আর খুশি নিয়ে কাকন দ্বিতীয় সন্তানের খবর দিল, অথচ ঈশানের সময় সেই সন্তান নষ্ট করার জন্য উদ্গ্রীব ছিল। আজকের কাকন মায়ের রোল প্লে করছে, সেদিনের কাকন একজন স্বাধীনচেতা নারীর রোল প্লে করেছে, যার জীবনে বিয়ে, স্বামী এবং সন্তান মানে সফল কেরিয়ারের পথে একমাত্র বাধা। ফিরে যাওয়ার সময় হয়েছে। ঈশান গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। রাস্তায় বেশ জ্যাম আজ। মোনা দূর থেকে পুরোটাই খেয়াল করেছে। ইমরান এবং কাকনের আলাপ, কথাগুলো অস্পষ্ট ছিল, তবে দুজনের চেহারায় ভেসে উঠেছিল স্মৃতিকাতরতা। আজ ইমরান অন্যমনস্ক, মোনা নীরব। মোনার খুব কাঁদতে মন চাইছে। মেয়েরা স্বভাবতই হিংসুক, নিজেকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রয়োগ করে বোঝায় প্রতিবার। যতবার স্বামীর প্রাক্তন সামনে আসে ততবার নিজেকে শক্ত খোলসে বোঝায়, কিন্তু আর কত। ভেতরের কষ্টটা কেউ না দেখুক। মোনালিসা। ইমরানের ডাকে সম্বিত ফিরে এলো। কনিষ্ঠ আঙুলের চাপে অশ্রুটুকু মুছে হাসি মুখে উত্তর দিল, জি। মন খারাপ করো না, খুব সাধারণ নগণ্য একজন ভেবেই না হয় মাফ করে দাও আমাকে। মানুষ তো, তাই কিছু অনুভূতি লুকোতে পারছি না। যতবার তাকে দেখি ভেসে ওঠে আমার হারানো অতীত, সুন্দর কিছু মুহূর্তের মৃত্যু, ঈশানের নিরানন্দ শৈশব। আমি কি কিছু বলেছি? ইমরান যেন নিজের মাঝেই নেই, দম আটকে আসছে ওর। রবিনকে মাঝ রাস্তায় গাড়ি থামাতে বলল, বেরিয়ে বোতলের পানিটুকু ঢেলে মুখ ধুয়ে নিল। এক ঢোক পানি গেলে মোনার দিকে চোখ যেতেই লক্ষ্য করলো মেয়েটা নেতিয়ে পড়েছে। পরপর দুবার দৃষ্টি গেল ফোলা পেটটার দিকে, যেখানে নিজের আর একটা অস্তিত্ব। সহসা ইমরানের মনে হলো তার মনটা আচানক ভালো হয়ে গেল। সব ধরনের উদ্বেগ উচ্চাটন যেন নিমেষে অন্ধকারে মিলিয়ে গেল। বোতলের সবটুকু পানি দিয়ে মুখ ভিজিয়ে গাড়িতে উঠে বসলো। ভেজা মুখে চেয়ে মোনা ওড়না এগিয়ে দিল। মুচকি এসে ওড়না দিয়ে মুখ মুছে নিল। ডোর লাগিয়ে ডান পাশে বসে থাকা তরুণী স্ত্রীকে নিজের সাথে মিশিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, পৃথিবীতে না এসেই ইমরান তনয়া বাবার মনটা ভালো করে দিল। তোমরা মামে কি ম্যাজিক জানো? বাম হাত মোনার পেটের উপর রাখলো যতনে। ইমরানের আচরণের আকস্মিক পরিবর্তনে মোনা বেশ চমকে উঠল। ইমরানের হাতের উপর নিজের হাত রেখে বলল, মন ভালো হয়ে গেল? হতে বাধ্য। তোমার ভেতরে বাস বলে ভেবো না, শুধু তুমি অনুভব করো। হতেই পারে নারীর টান তোমার সাথে, রক্ত আমার, জিন আমার, আত্মাও আমার। তুচ্ছ কারণে মন খারাপ করে তোমার মাঝে বেড়ে ওঠা রাজকন্যা এবং ইমরানের রানীকে কষ্ট দেওয়ার কি অধিকার আছে এই সামান্য জীবের? আপনি সামান্য? নিখুঁত মানুষ অসামান্য, আমি খুঁতে ভরা। সামান্য বললে ভুল হবে, তুচ্ছ আমি। তবে ধরনীতে আমার মেয়ে জন্ম নিলে পরিপূর্ণ হব ইনশাল্লাহ। মেয়ে চেয়েছিলাম রবের কাছে, এত তাড়াতাড়ি স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ভাবতে পারিনি। মোনা হেসে বলল, নিশ্চয় আল্লাহর সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। থমথমে গুমট পরিস্থিতি। সোসাইটির রুমে বাতাসটাও বেশ গরম। গুরুজনেরা সামনে বসে আছে, কিভাবে বিচার করবে বুঝতে পারছে না। কেউ কেউ ভীত, কারণ একজন মেয়ের সাথে কিভাবে কথা বলা উচিত এমন অবস্থায় তা আন্দাজ করে উঠতে কষ্ট হচ্ছে।
অন্যদিকে সোসাইটির সভাপতি নীরব, কারণ দোষ ছোকরাগুলোর। তবে এভাবে বেধড়ক পেটানো যে ঠিক হয়নি তাই ছেলে মেয়ে দুটিকে কিভাবে বোঝাবে। ক্রোধে বিরক্ত হয়ে ঈশান বসে থাকা একজনকে ধমকে বলল। কিশোরের মুখে এমন কথা শুনে উপস্থিত সকলে ঘাবড়ে গেল। ভারী গলায় বেশ শক্তপোক্ত পুরুষালী স্বর। ঈশান চেয়ার টেনে মোনাকে দিতেই আরাম করে বসলো। একজন মুরব্বী গলা ছিঁড়ে কেশে বলল। কাজটা কি ঠিক করেছো তোমরা? আইন নিজের হাতে তুলে না নিলেও তো পারতে। ঈশান ভ্রুকুচকে বলে। আমি আপনার কথাটা বুঝতে পারিনি, কি বললেন আরেকবার বলবেন প্লিজ? বৃদ্ধ ঘাবড়ে গেল। পাশ থেকে আর একজন পুনরায় একই বাক্য উচ্চারণ করতেই ঈশান ক্ষেপে বলল। মোনা ঈশানের দিকে তাকাতে ঈশান বলল। সরি মা, আমার ভীষণ বিরক্ত লাগছে। সেই সকালে বেরিয়েছে আমরা, তোমার মেডিসিন আছে, ফুপি চিন্তা করছে, অথচ এখানে যাত্রাপালা চলছে। ওনারা এমন গাধার মতো কথা বলছে কেন? সভাপতি বলে উঠল। ছেলে, তোমার মুখের ভাষার ব্যবহার যথেষ্ট খারাপ। দোয়া করি রাস্তায় কোনো বখাটে ছেলে যেন আপনার মা, বউ বা মেয়ের ওড়না ধরে টান দেয় এবং আপনাকে এইভাবে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হয় প্রতিবাদের জন্য। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চাইলে খোঁজ নিয়ে কাজটা ভাড়াটে গন্ডা দিয়ে করাতে পারি, আপনার তাৎক্ষণিক অনুভূতিটা দেখার জন্য। সুরা, সরি মা। মোনা সবার দিকে তাকিয়ে বলল। আপনারা প্রত্যেকে অভিজ্ঞ। আমার জানা মতে এই পাড়া এবং আমাদের পাড়া দুটোই বেশ নিরাপদ সকালে হাঁটার জন্য। যেহেতু আমার ডেলিভারির সময় কাছাকাছি, নিয়ম করে একটু হাঁটতে হয়। নিজের পাড়াতেই হাঁটি। বেশ কিছুদিন শুনলাম আপনাদের পাড়াতে চমৎকার পার্ক হয়েছে, গাছও আছে কয়েকশো। তাই ছেলেকে নিয়ে এলাম। সেই হিসেবে আমরা আপনাদের অতিথি। সেখানে যদি এভাবে লাঞ্ছিত হতে হয় আমাকে, বেশ লজ্জাজনক নয় কি? বয়স্ক মানুষটা বললেন। কিন্তু মা, এভাবে যে ছেলে দুটো মার খেলো, ওদের তো অবস্থা ভালো না। চাচা, আমি একটু দুঃখ প্রকাশ করতে রাজি নই। ওরা যেভাবে ওড়না টান দিয়েছে, যদি মাথায় হিজাব না থাকতো আমি সম্ভ্রম বাঁচাতে ওড়না ধরে রাখার চেষ্টা করতাম। দুইটা ছেলেই বাইকে ছিল। আল্লাহর অশেষ রহমতে আমি ওড়না ছেড়ে দিয়েছিলাম। এর চেয়ে বড় বিপদ হলে দায়ভার কে নিত? আপনারা নিতেন? মধ্যবয়সী একজন বলে উঠল। ওড়না নিয়ে তো ও চলেই গিয়েছে। ওদের ইট মেরে থামানোর কি দরকারই বা ছিল? আর মারারই বা কি দরকার ছিল আপনার ছেলের? মোনা মেজাজ নিয়ন্ত্রণে রেখে বলল। আপনার কপাল ভালো, ছেলে আমার লেহাজ করে আপনার মাথাটা এখন ফাটিয়ে দেয়নি। এতটুকু ছেলে এভাবে মারতে পারে? বিশ্বাসই হয় না। ঈশান দাঁত খিচিয়ে বলল। ওয়েট আ মিনিট, আপনাকে একটু ওদের মতো মেরে দেখায়। ঈশান ঝাঁপিয়ে পড়ার আগেই বসা থেকে উঠলে সকলে ঈশানকে ধরল। মোনা থামিয়ে দিল। ছেলেটার চোখে মুখে রাগের ছটা ভাসছে, যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এরই মাঝে ওই পাড়ার সভাপতি এসে পড়েছে। বয়স্ক মানুষটা দরজা দিয়ে ঢুকতেই সকলে দাঁড়িয়ে পড়ল। মোনা দাঁড়িয়ে সালাম দিল। ঈশান গা ঝেড়ে সবাইকে সরিয়ে বৃদ্ধাকে সালাম দিতে মানুষটা জবাব দিয়ে বলল। দাদু ভাই, তুমি এখানে? প্রথমে না চিনলেও ক্ষণিকের মধ্যে চিনতে পেরে বলল। দাদু ভাই, কি একটা বিভ্রান্তিকর অবস্থায় আমাদের পড়তে হয়েছে। আমি সকালে মাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। এখানকার সভাপতি ঈশানকে থামিয়ে নিজে বলতে চাইলে বয়স্ক মানুষটা তাকে থামিয়ে ঈশানের মুখ থেকে পুরো ব্যাপারটা শুনে ক্রোধে সবার দিকে তাকিয়ে বললেন। খবরদার, আর একটা কথাও যেন না বাড়ে। বৌমা, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমি তোমাদের প্রতিবেশী অ্যাডভোকেট গনি মিয়া। সেদিন বাসায় গিয়েছিলাম, তোমার সাথে দেখা হয়নি। মোনা হেসে বলল। চাচা, আমি চিনতে পেরেছি। আপনাকে প্রায় ইমরান সাহেবের সাথে দেখি নামাজ পড়তে যান। সেদিনের জন্য দুঃখিত চাচা, শরীর বেশ খারাপ ছিল তাই দেখা হয়নি। আরে না বৌমা, কি বলো এসব? অনেকক্ষণ হয়েছে এখানে এসেছো, বাসায় যাও। দাদু ভাই, মাকে নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। বাসায় পৌঁছে বাবা বা চাচাকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? দাদু ভাই আছি তো, সামলে নেব। জি দাদু ভাই। ঈশান মোনাকে নিয়ে বের হতেই গনি মিয়া ক্রোধান্বিত হয়ে সকলকে বকাঝকা শুরু করলেন। এক পর্যায়ে দুই সভাপতির মধ্যে তর্ক লাগলে গনি মিয়া বললেন। দোষ তোমাদের পাড়ার বখাটেগুলো। সেখানে তোমরা মা ছেলেকে কি হিসেবে অপরাধী বানাও? আর জানো এদের পরিচয় কি? পরিচয় দোষ তোমাদের পাড়ার বখাটে ছেলেগুলো। সেখানে তোমরা মা ছেলেকে কি হিসেবে অপরাধী বানাও? আর জানো এদের পরিচয়? ইমরান শরীফের ছেলে এবং স্ত্রী। যদি ঘুণা করে আজকের ঘটনা টের পায়, বুঝতে পারছো কি হবে? আর পুলিশের ভয় কাকে দেখাও? যে ছেলেকে পুলিশে দিতে চেয়েছো তার চাচাই পুলিশের এসপি। ঘরের মাঝে এরা সব নিয়ে বসে থাকে।
তোমাদের ওই সব বখাটে গুন্ডা মারতে এদের আইন লাগে না। এরা একাই 3-4টাকে শুয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর একটা ব্যাপার, এত বড় ঘটনা ঘটেই যেহেতু গেছে, আপাতত 2 বখাটে ছেলেকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করো। নতুবা দেখবে কালকে সকালে অপরাধকে সমর্থন করার দায়ে তোমরা সবাই জেলে। আমি একজন আইনজীবী হয়ে অপরাধ সাপোর্ট করতে পারবো না। ইমরান যথেষ্ট ভদ্র, কিন্তু পরিবারের ব্যাপারে বেশ করা। সেখানে তোমরা তার কলিজায় হাত দিয়েছো। ও এখানে আসা মানেই তোমাদের কপালে খারাপ আছে। ভেবে দেখো কি করবে। ঘর জুড়ে পায়চারি করছে, অস্থির লাগছে। কিছুক্ষণ বারান্দায় যায় তো কিছুক্ষণ রুমে বসে ফোন হাতে নিয়ে বাবার সাথে কিছুক্ষণ কথা বলল। মনে হলো ভেতরটা শান্ত হলো। মেয়েদের কাছে বাবারা ঔষধের মতো কাজ করে। সব সমস্যার সমাধান নিজের বাবার কথাই ধরা যাক। কতটা আত্মবিশ্বাস নিয়ে বিয়েটা দিল। দেখতে দেখতে সময় পেরোলো, মোনা মা হয়ে যাবে। সেদিন ইমরানকে দেখলো মন খারাপ করতে। প্রথমে ধারণা ছিল প্রাক্তনের কথা ভেবে মন খারাপ হয়তো সাহেবের। পরে ধারণা ভুল প্রমাণিত হলো যখন দেখলো কাকনকে নিয়ে মনে একরাশ আফসোস আর ঘৃণা। তবে মোনা চায় না ইমরান কাকনকে ঘৃণা করুক। ইমরানের মনে কোনো কিছু নিয়ে কোনো কষ্ট থাকুক। মানুষটা ভেতরেই সবটুকু কষ্ট লুকিয়ে রাখে। মোনার ভাবনায় ফোড়ন কাটলো দরজায় নব ঘোরানোর আওয়াজ। ইমরানকে দেখে মোনা হাসলো খানিকটা। ল্যাপটপ ব্যাগটা রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মোনার কাছে এসে বুকে টেনে নিল। কপালে উষ্ণ পরশ দিল। কিঞ্চিত হেসে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজ পরিবেশ এত শান্ত কেন? অস্থির লাগছে। মনে হচ্ছে আমি যদি না থাকি আর তখন আপনি কি আরেকটা বিয়ে করবেন? অসহায় চোখে ইমরান তাকালো। আর কত অদ্ভুত প্রশ্ন করবে এই মেয়ে। প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত ইমরান বাংলাদেশের টেকনফ থেকে তেঁতুলিয়া ঘুরে প্রশ্নের বিষয় মাঝে মাঝে বিশ্বের হীরা জহরাত, আমাজনের বানর, অ্যানাকোন্ডা, জাগুয়ার, চিতা নিয়ে করে। সেদিন বলে বসলো, আপনাকে আমি ব্ল্যাক ডায়মন্ড ডাকি কারণ আপনি অনেক দামি। কালো মানিক বলতে অনেক দামি স্টোন বোঝায়, বুঝতে পেরেছেন? কালো হীরাটা কালো বলেই এত দামি। এতটুকু কথাকে অতি মূল্যবান ভেবে নিজেকে মনে মনে বোকা সাজিয়ে ইমরান ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, অত্যন্ত মূল্যবান কথা। কালো মানিকের এত গুরুত্ব? ইমরানের কথা বলার ধরনে মোনা খুশি হয়ে বলল, এছাড়া আরো একটা নামেও ডাকি, কি সেটা? ব্ল্যাক প্যান্থার। আপনাকে চিতার মতো লাগে যখন রেগে যান। অন্ধকারে মনে হয় যেন চোখগুলো জলজল করে। আমাজন জঙ্গলের কালো চিতা, ওদের চোখগুলো হলুদ। তবে কালো বিড়াল দেখতে সুন্দর না। আয়নাল মিয়ার মতো মিয়াও মিয়াও করে। অন্ধকারে দুজনের মধ্যে ঝগড়া হলে চিতাই জিতার কথা, কিন্তু জিতবে বিড়াল। ইমরান হতভম্ব হয়ে বলল, কি? বিড়াল কিভাবে জিতবে? কারণ চিতা রাতে কম দেখে, বিড়াল রাতে বেশি দেখে। ইমরান কথা বলার ভাষা হারিয়ে বোকার মতো চেয়ে আছে। বুঝতে পারছে না এমন উদ্ভট কথার প্রত্যুত্তরে কি বলা যায়। শুধু 4টে শব্দ উচ্চারণ করলো, ইউ আর জিনিয়াস মোনালিসা। হাতে ধাক্কা লাগাতে ধ্যান ভেঙে ইমরান নিজেকে প্যারালাল জগৎ থেকে বাস্তবতার জগতে ফিরিয়ে আনতে পুনরায় আগের প্রশ্ন, কি হলো বলুন, আরেকটা বিয়ে করবেন? প্রতিটি হবু মায়ের একই প্রশ্ন স্বামীকে। বাংলার চিরাচরিত নারীরা সব ভাগাভাগি করবে, পারলে নিজের কলিজাটুকু দান করে দেবে পরোপকার করতে। কিন্তু স্বামীকে অন্যের সাথে সইতে পারার চেয়ে নিজেকে শেষ করে দেওয়া তাদের কাছে সহজতর কাজ। ইমরান ঠোঁট চেপে চিন্তিত ভঙ্গিতে বলল, ঐশান যেহেতু ছোট থাকবে তার জন্য তো বিয়ে করা উচিত হওয়ার কথা। ছলছল চোখে মোনা বলল, ঈশানের জন্য তো করেননি। তখন ব্যস্ততা কম ছিল, এখন প্রায় প্রয়োজনে ফরেন ট্রিপ দিতে হয়। অসহায় চোখে মোনা তাকিয়ে আছে। ইমরানের মাঝে কোনো ভাবাবেগ দেখতে পেল না। চোখের পানিটুকু সামলে নিল। অস্থিরতা বেড়ে গিয়েছে। ইমরান পুনরায় প্রশ্ন করল, বিয়ে করা কি উচিত নয়? যতদূর জানি তুমি অনেক বাস্তববাদী। বাস্তবতা খেয়াল করলে তো বিয়ে করা প্রয়োজন। সেই হিসেবে আরো 2টি বিয়ে করতে পারবো। দীর্ঘশ্বাস মোনার। ঠোঁটের কোণে ঈষৎ হাসি রেখে বলল, বউ মরে গেলে 2টির বেশিও করতে পারবেন। তাহলে তো প্রবলেম সলভড। পছন্দ আছে আপনার? তুমি কি নিশ্চিত তুমি মরে যাবে? তবদা খেল মোনা। কি প্রশ্নের কি সমাধান? এভাবে কেউ প্রশ্ন করে? মোনা জবাবে বলল, আমাকে কি আল্লাহ বলে দিয়েছেন আমি কবে মরবো? যখন জানোই না এত প্রশ্ন করছো কেন? কেন, আপনি কি চান আমি মরে যাই?
দাঁতে দাঁত লাগিয়ে চোখগুলো ব্যাঘ্র ক্ষিপ্রতরের ন্যায় ক্ষীণ করে একে একে উত্তর দিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, ধৈর্যের পরীক্ষা নেওয়া কি অতিশয় প্রয়োজন? এভাবে কাউকে এত কাছ থেকে মা হতে দেখিনি। এক একবার মনের অনুভূতি এক এক রকম হয়। সবাই ভাবে আমি কত স্বাভাবিক, অথচ ভেতরের কষ্টগুলো কাউকে দেখাতে পারি না, বোঝাতে পারি না। সবই তো আছে, কি নেই আমার? যা নেই তা হলো স্বস্তি। আমার মায়ের মতো আমিও যদি ঐশানকে একা রেখে যাই, শুনেছি কাকন আপাও মা হবে, তাই তো কাল আপনার মন খারাপ হলো। রুম থেকে বেরিয়ে যেত ইমরান। মোনার কথা শুনে সামনে এগিয়ে এলো, সযত্নে দাঁড় করিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, কাকুন মা হওয়ার সাথে আমার মন খারাপে কি সম্পর্ক মোনালিসা? মোনা নিশ্চুপ। মানুষটার চোখের দিকে তাকিয়ে আছে মোনা। চোখের গভীরতা পরিমাপ করছে। কি চাইছে মেয়েটা? অতি দ্রুত শ্বাস ফেলছে। ইমরান শক্ত করে ধরল মোনাকে, বুকের কাছটাতে এনে গালে হাত দিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? কি দেখছো? তোমার হার্টবিট এত ফাস্ট কেন? নিরুত্তর মোনা। বুকে হাত দিতেই টের পেল অত্যুগ্র গতিতে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। মোনার অধরে আলতো স্পর্শ দিল। নিজেই ভীত হয়ে বলল, স্বাভাবিক হও, তোমার কিছুই হবে না ইনশাল্লাহ, আবার আমার বুকে ফিরে আসবে। কথা বলার আগে এত ভেবে চিনতে বলা মানুষটাও অযাচিত প্রশ্নে ধৈর্য হারিয়ে আপন মানুষকে আঘাত করে ফেলেছে। সামান্য কটা শব্দ নিতে পারছে না এই মেয়ে। মনের অবস্থা ভীষণ নাজুক। ইমরান নিজেই খেই হারিয়ে ফেলে মাঝে মাঝে বউকে সামলাতে। কথা বলবে না মোনালিসা? মোনা দুপাশে মাথা নাড়ে। কাকুনের কথা এখনো মনে চেপে বসে আছে। ব্যাপারটা খোলসা করা উচিত বলে মনে করে বলে উঠল, কাকুন আমার একসময়ের ভালোবাসার একজন ছিল। সম্মান এবং ভালোবাসা দুই হারিয়েছে। ভালোবাসা বদলায়। ইমরানের রক্তক্ষরণ হয়েছে বহুবার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। প্রতিটা অঙ্গ জানে মোনালিসার গুরুত্ব। জ্বরের ঘরে যখন মোনালিসাকে ডাকি, আশপাশের মানুষ লজ্জা পেয়ে যায়। আরিনা বলে ইমন অসুস্থ হলে বাচ্চাদের মতো বিহেভ করে। তুষিও সেদিন তোমাকে বলতে শুনলাম, ভাইয়া তো ভাবি তোমাকে ছাড়া কিছুই বোঝে না। মোনাশা ইকবাল ইমরান শরীফের কাছে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রশ্নটা সেখানেই ঠেকে। ক্লিয়ার? মোনাকে খোঁচা মেরে বলল, কাকুন আপা আপনার শ্রদ্ধেয় বড় আপা, দেখা হলে আমার অন্তরালে কাকুন আপাকে প্রশ্ন করবেন, কখনো কি তাকে ডেকেছি অসুস্থতায়? এত কথা বলার পরেও মোনা মুখ দিয়ে টু শব্দ বের করছে না। ইমরান মাথায় হাত বোলাতেই পুনরায় প্রশ্ন করল, আর একটা বিয়ে করবেন? নিম্নাষ্ট দাঁত দিয়ে চেপে হাসি আটকানোর চেষ্টায় আছে ইমরান। মোনালিসা তাকাতেই গাম্ভীর্য সত্তা টেনে মেয়েটাকে স্বাভাবিক করতে বলল, প্রত্যেক প্রাণী মরবে, কে আগে যাবে কে পরে যাবে মহান আল্লাহই জানেন। তবে তুমি যেমনটা ভাবছো তার উত্তর হলো, যদি এমন কিছু হয়, ঈশানের সময় যেভাবে সবটুকু দিয়ে বড় করেছি, ঐশানকে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে বড় করবো ইনশাল্লাহ। বাকি রইল বিয়ে করার কথা। গত 1 বছর যা স্মৃতি দিয়েছ, তা কি এক জীবনে বাচ্চার জন্য যথেষ্ট নয়? চেনো না তুমি ইমরান সাহেবকে? তার কি চাওয়া পাওয়া অনেক বেশি? আমার তো মনে হয় এই স্মৃতি নিয়েই আবার হাসরের ময়দানে উঠব, আর ইনশাল্লাহ চাইব যেন জান্নাতে মোনালিসাকেই পাই। এতটুকু শুনে ইমরানকে নিজের ছোট্ট দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। ইমরান হেসে উঠল। ভাবে মেয়ে জাতির এত প্রকারভেদ কেন? দুই মায়ের অনুভূতি দুরকম। এক মা ভাবছে সন্তানের ভবিষ্যৎ আর স্বামী হারানোর বেদনা, আর অন্য মা ভেবেছিল জন্ম দিয়ে কিভাবে ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নেবে। রহস্যময়ী নারী। এক নারীতে পৌষ মাস, অন্য নারীর সর্বনাশ। নানান নারীর নানান ধরন। মোনা হি হি করে হেসে বলল, বিয়ে করবেন না বললেই তো আমি খুশি হয়ে যেতাম। এত কঠিন কথা বলেন কেন? হ্যাঁ, আরেকটা বিয়ে করে নিচের কপালে শনি রাখি। এমনি আমার বৃহস্পতির দশা কাটছে না, উদ্ভট সব প্রশ্ন করে বেকায়দে ফেলে দাও। তোমার কি বিবেকে ধরে না? বুড়ো বয়সে আমি কিসের আনন্দে বিয়ে করব? করতেই পারেন, আপনার চেয়ে বেশি বয়সে করছে না, আর আপনার তো অনেক প্রেয়সী। থাকতেই পারে, তবে মোনালিসা তো পাবো না। পেতেই পারেন, আমি তো ভালো না, ভালো লইয়া থাকেন। এত নাটক কিভাবে পারো মোনালিসা? মোনাকে বিছানায় বসিয়ে ইমরান টেবিলের ওপরে থাকা জগ থেকে পানি ঢালছে। গ্লাস মোনার দিকে বাড়িয়ে বলল, পানিটা খেয়ে নাও। অহেতুক শক্তির অপচয় ঘটিয়েছ। শুনলাম মা ছেলে নাকি পাশের সোসাইটির বখারি ছেলেদের মারার মতো মহৎ কাজ করেছ। মোনা পানি খেতে গিয়ে বিষম খেলো। নিজে নিজেই মাথার অগ্রভাগে হাত দিয়ে আলতো চাপড় দিয়ে শান্ত হলো। ইমরান এগিয়ে এসে বলল,
আস্তে। টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে মোনার নাক চেপে ধরে বলল, আল্লাহ, আমার কন্যাকে রক্ষা করুন তোমাদের দুই দস্যুর হাত থেকে। ওটাকে তো ডোজ দিয়ে এসেছি, তোমাকে কি ডোজ দিতে পারি বলো? মোনার ফোন বাজছে, শুকনো ঢোক গিলল। ইমরান সেদিকে তাকিয়ে বলল, ফোনটা তোলো, তোমার গুণধর পুত্র ফোন দিয়েছে। পরে কথা বলবো। এখনই বলো, স্পিকারে রাখো। চোরের মতো মুখটা করে ফোন তুলল। ওপাশ থেকে ঈশান বলল, মা তুমি ঠিক আছো? মিসাইল তোমার দিকে গিয়েছে আমাকে শাসিয়ে। চক্ষু ছানা বড়া ইমরানের, মোটু পাতলু, ব্ল্যাক ডায়মন্ড, প্যান্থার, শেষমেশ মা ছেলে তাকে মিসাইল ডাকে। ভ্রু কুচকে এলো। মোনা কথা বলছে না, শুধু উত্তরে বলল। ঈশান পুনরায় বলল, শোনো, যাই বলুক না কেন মুখ খুলবে না, শুধু জানে আমরা মেরেছি। মুখটা কিউট করে রাখবে, বকা দিতে পারবে না, ঠিক আছে? আমার উপর দিয়ে রোলার চালিয়েছে, আমি বাধ্য ছেলের মতো ছিলাম দেখে বেঁচে গিয়েছি। তুমিও সেরকম থাকবে, ঠিক আছে? মা কি হলো বলো তো, শুধু হুম হুম করছো? মোনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ইমরান বলল, মিসাইল আপনার মায়ের সামনে দাঁড়িয়ে আছে, আসছে আপনার দিকে, দরজা খুলুন। জিহবায় কামড় দিয়ে ঈশান ফোন রেখে দিয়েছে। ইমরান ফোন হাতে নিয়ে মোনাকে সহ রুম থেকে বের হলো। এর মাঝে দেখলো ঈশান ছুটে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। মোনাকে কোলে তুলে নামাতে চাইলে সে নামবে না বলে বায়না ধরল। এদিকে ইমরান চালাকি বুঝে গিয়েছে। মোনা ইচ্ছে করে দেরি করাচ্ছে যাতে ঈশান পালাতে পারে। জোর করে মোনাকে কোলে তুলে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে নেমে এলো। সোফায় বসিয়ে খপ করে ছেলের হাত ধরে বলল, কি কথা লুকিয়েছো আমার কাছ থেকে বলো? মোনা ইশারায় ছেলেকে বারণ করছে। ঈশান মুখ খুলছে না। এদিকে বাড়ির বাকিরাও ছুটে এলো। ইমরান ছেলেকে ধমকে বলল, আজকে কিন্তু খুব বকবো, কি করেছো বলো? ঈশান মুখটা প্যাঁচার মতো করে বলল। ছেলেগুলা হাসপাতালে ভর্তি। ইমরান স্তব্ধ হয়ে তাকিয়ে বলল, কিভাবে মেরেছো যে হাসপাতালে ভর্তি? হাত ভেঙে দিয়েছে। টিস করেছো বলে হাত কেন ভেঙেছো? চড়থাপ্পড় অবধি সীমাবদ্ধ থাকলেই তো পারতে। এবার দুজনই চুপ। আইরিন আশকারা দিয়ে যাচ্ছে, যা করেছে বেশ করেছে, আর কাউকে উপোক্ত করে না ছেলেগুলা। ওরা মায়ের শরীর থেকে ওড়না টান দিয়ে নিয়ে গিয়েছিল। মোনা মাথায় হাত দিয়ে রেখেছে, মুখ খুলে ফেলল। ইস্তিয়াক চেঁচিয়ে উঠল। সোহানো খেপে গেল। ইমরান হাত দিয়ে ভাই এবং ভাগনাকে থামিয়ে ঈশানের কাঁধে হাত রেখে বলল, গুড জব। ঈশান মাথা তুলে বাবার দিকে তাকালো চমকে গিয়ে। মোনা হতচকিত হলো। ইমরান সোফায় বসে সবাইকে বসার ইশারা দিয়ে বলল, মোনালিসা, কতদিন ভেতরে থাকো। ঈশান মাকে নিয়ে বাগানে হাঁটবে, অথবা আমাদের পাড়াতেই। ওদিকে যেও না, ডেলিভারির আগে চাচ্ছি না কোনো ঝামেলা হোক, ঠিক আছে? জি পাপা। তখনও বাকিরা বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। ঈশান বাবার গুড জব শুনে চমকে আছে। মনটা আঁকুপাকু করছিল বাবার কাছ থেকে আরেকটু কিছু শুনতে। ঈশানকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইমরান বলল, ছেলে দুটোর হাত কি ভালো হবে? বাবার পুনরায় প্রশ্নে উৎসাহী হয়ে বলল, জানি না পাপা। কাউকে দিয়ে খোঁজ নেওয়াও, যদি না ভাঙে গিয়ে ভেঙে দিয়ে আসবে। সেই হাত যেন আর কোনো মেয়ের সম্ভ্রমে আঘাত না হানে, ক্লিয়ার? মোনা আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি শেখাচ্ছেন ছেলেকে? হাউ টু বি এ রেসপন্সিবল জেন্টলম্যান। ঈশানের ঠোঁটের কোণে হাসি। ছুটে এসে বাবাকে জাপটে ধরে বলল, ইয়েস পাপা, ইনশাআল্লাহ পাপা, I will try my best. I am blessed to have you in my life, Papa. I love you. লাভ ইউ টু মাই জান। মোনা অদ্ভুত চোখে দেখছে। কিছুক্ষণ আগে মোনাকে রাগালো ওপরে বিয়ে নিয়ে ইনিয়ে বিনিয়ে বলে। ঈশানকে বকা দিল মারপিটের জন্য। কিন্তু যখনই শুনল ব্যাপারটা সম্মান আর সম্ভ্রম রক্ষার, কতটা শক্তপোক্ত রায় ঘোষণা করলো। এর আগেও যতবার মোনার সম্মানে লাগার মতো কাজ কেউ করেছে, ততবারই আড়ালে কিছু না কিছু করেছে, সে খবর মোনা পেয়েছে। আজ তো সরাসরি হুকুম দিল। হয়তো প্রকৃত বাবারা এমনই হয়, সন্তানকে এগিয়ে যেতে এভাবে ছায়ার মতো পাশে থেকে উপদেশ দিয়ে যায়। একজন রুখে দাঁড়ালে আরও হাজারটা সন্তান শিখবে। এভাবে হয়তো ধীরে ধীরে পরিবর্তন আসবে। মোনা ভাবুক গলায় বলল, সেই তো ছেলেটাকে মারপিটেই শেখালেন। এদিকে সমাজ পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন আকস্মিকতায় হয় না, ধীরে ধীরে সেই পরিবর্তনে সকলের অংশগ্রহণের মুখ্য ভূমিকা থাকা জরুরি। তবে আগানোর সাহসটা কাউকে না কাউকে আগে দেখাতে হয়।
ভোর 4টা, ফজরের ওয়াক্ত হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে নেওয়া হয়েছে। রাজশাহীতে মিটিংটা গুরুত্বপূর্ণ, যেতেই হবে। সালাত আদায় জায়নামাজ ভাঁজ করে ঘুমন্ত অর্ধাঙ্গিনীর ললাটে ওষ্ঠ ছোঁয়ালো জোরালোভাবে। মোনালিসাকে ডাকলো। মেয়েটা উঠে সালাত আদায় করে তাকিয়ে তাকিয়ে দেখছে ইমরানের গোছগাছ আর শুনছে মূল্যবান সব উপদেশ এবং নিষেধাজ্ঞা। ভোরে রওনা হওয়ার কারণ ফিরতে যেন দেরি না হয়, যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে ফেরা যায়। মনের ডেলিভারির সময় সন্নিকটে। গত কয়েক মাস বাড়ির বাইরে দূরে কোথাও এক পাও রাখেনি। আজ না গেলে সমস্যা গুরুতর হবে। সোহান, ঈশান এবং ইস্তিয়াককে শক্তপোক্তভাবে জানিয়েছে যে কোনো প্রয়োজনে যেন বিলম্ব না করে তৎক্ষণাৎ জানায়। হাসপাতালে ইনফর্ম করা আছে। সূর্যের আলো চারিদিকে আলোকিত। নিচে বাড়ির সকলে অপেক্ষা করছে। মোনার নীরবতায় পাশে বসে বলল, কি হয়েছে? এমন মুখের দিকে তাকিয়ে যদি বেরোই তবে দিনটাই নিরাশায় কাটবে। স্বামীকে জড়িয়ে ধরে বলল, আস্তে আস্তে রাত হবে, তাই না? তাহলে আমাকে ঘুম পাড়িয়ে যান। এখন ঘুমালে 12টায় উঠবো, 6 ঘন্টা শেষ। এরপর আপনি গাড়িতে থাকবেন, তখন ভিডিও কল দিব। আপনাকে দেখতে দেখতে সময় কেটে যাবে। এরপর ডিনার। অপেক্ষা করো, অপেক্ষা আরো 4-5 ঘন্টা শেষ। মোনাকে ছেড়ে উঠে দাঁড়ায় ইমরান। আয়নার সামনে দাঁড়িয়ে কলার টাইটা খুলে ফেলে। শার্টের বাটন খুলতেই মোনা প্রশ্ন করল, কি হলো, খুলছেন কেন? ইমরান সবকটা বাটন খুলতে খুলতে বলল, যেখান থেকে ফিরে আসার প্রতীক্ষায় বউ আমার প্রহর গুনবে, সেখানে না যাওয়াই শ্রেয়। শুয়ে পড়ো, ঘুম পাড়িয়ে দিচ্ছি। মোনা জিভে কামড় দিয়ে বসা থেকে উঠে গেল। যাওয়ার আগে মুখটা এমন না বানালেই হতো। উফ, এই জন্যই দাদি ফুপির বকা খায়। না বুঝে কাজ করে। কাউকে বিদায় সংলগ্নে এসব বলে। সে যদি হয় স্বামী, তবে তো মুখ সংযত রাখা বাধ্যগত। স্বামী শ্রেণীর মানুষদের মাথায় থাকে রাজ্যের চিন্তা। পেছন থেকে ইমরানের কোমর জড়িয়ে বলল, আর এমন কথা বলবো না। খুব সরি। দয়া করে আপনি কাজটা সেরে ফেলুন। যাওয়াটা যে গুরুত্বপূর্ণ সে কথা আমিও জানি। বেশ কয়েকবার এই মিটিং পিছিয়েছেন। এবার মিনিস্টার সাহেব খুব রাগ করবেন। ওয়াদার বরখেলাপ তো আপনি করেন না। সময় চলে যাবে, একদম মন খারাপ করব না, প্রমিস। মোনা নিজেই শার্টের বোতাম লাগিয়ে দিল। সহধর্মিনীর কোমল হাতে ওষ্ঠ ছোঁয়াতেই হেসে উঠল মেয়েটা। ইমরান কথা বাড়ায়নি। নিচ থেকে শুয়ে চোখ বন্ধ করল মোনা। ইমরান চুলে বিলি কেটে দিতেই ঘুমের জগতে হারালো। এর মাঝে ঈশান এসেছে। দরজায় কড়া না নেড়েই ধুম করে ঢুকে পড়েছে। বাবা মাকে এই অবস্থায় দেখে জিভে কামড় দিল। ইমরান কড়া চোখে তাকাতেই মেয়ে গিয়ে কান ধরল। চোখের ইশারায় ছেলেকে নিচে যেতে বলল। আগাম অ্যাকচুয়ালি বকা খাওয়ার প্রস্তুতি নিয়ে বাবার অপেক্ষায় নিচে দাঁড়ালো সবার সাথে। ইমরান নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেকে বলল, মাকে দেখে রেখো, দায়িত্ব তোমার। দোষীবানা করবে না, ঠিক আছে? সরি পাপা। কেন? নক না করে ঢুকে গিয়েছিলাম। ইটস ওকে, নেক্সট টাইম মাথায় রাখবে। ইনশাআল্লাহ। ইমরান বেরিয়ে যেতেই ঘুম থেকে উঠে বসে আছে। একদম ঘুম আসছে না দুশ্চিন্তায়। প্রায়শই এই দুশ্চিন্তা হয়, এখনও তাই হচ্ছে। সে না থাকলে কি হবে। ঈশান ওপরে এসে দেখে মা ঘুমায়নি, বসে দুশ্চিন্তা করছে। মোনা অপরাধীর মতো ছেলের দিকে তাকাতে ছেলে ভ্রকুচকে বলল, ঘুমের অভিনয় করেছ? কেন? তোমার পাপা যেত না? আচ্ছা, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চিন্তা হচ্ছে। কি নিয়ে? যদি আমি না বাঁচি। এটাকে চিন্তা বলে না, প্যাটিস্ট্রোফাইজিং বা ওভার থিঙ্কিং বলে। অতি চিন্তা যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিজেরও ক্ষতি করছো, সাথে আমার বোনেরও। আগে থেকে মনের মাঝে সব নেগেটিভ চিন্তা ধারণ করে আছো। কেন করছো এসব মা? তোমার চিন্তায় আমরা অস্থির থাকি। তোমার তো উচিত আমাদের কথা ভেবে একটু সুস্থ থাকা। নেগেটিভ ভাবনাগুলো এক্সাজারেট করছো, তার প্রভাব বডিতে ট্রান্সফার হচ্ছে, আর রেজাল্ট হলে ঘুমোতে পারছো না। এই সময় কি এসব ঠিক? কষ্ট হচ্ছে আমার। ঈশান মুখের দিকে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে, আর বলবো না। এখন ঘুমাও। চোখ বুঝল মোনা। ঘুমটা যেন প্রশান্তির, চিন্তামুক্ত হয়। ঈশান মায়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আইরিন ওপরে এসে বসলো পাশে। ঈশান ইশারায় বসতে বলল পাশে।
দুজনের মাঝে মোনাকে নিয়ে চলল আলোচনা। বিকালের নাস্তা সেরে সালাত আদায় করে মোনার রুমে বসে তসবি পড়ছে। বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল মেঘ করেছে। ইমরান সাহেব রওনা দিয়েছে ইতিমধ্যে। আচ্ছা, মেঘ কি শুধু ঢাকার আকাশে দেখা দিয়েছে, নাকি রাজশাহীর আকাশও ঢেকে নিয়েছে নিজের কালো থাবায়? বাতাসের জোর বাড়ছে। ইমরানকে কয়েকবার ফোন করলো, না ধরাতে ভাবলো হয়তো ঘুমে বা ব্যস্ত। গাড়িতে ওঠার আগেই দেখতে পেল এভাবে দিনে দিনে জার্নিতে মানুষটা ভীষণ ক্লান্ত। রাতের খাবার খেয়ে অপেক্ষা করছে ইমরানের জন্য। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে হলো শরীর কাঁপছে, পেটের ব্যথা বেড়ে যাচ্ছে। বিকেলে ভেবেছে ব্যথা হয়তো দুশ্চিন্তার জন্য বাড়ছে। বসা থেকে উঠে দাঁড়াতেই অনুভব করলো ভেজা চারপাশটা। মুখ দিয়ে বের হলো। ইন্টারকমে আইরিনকে ফোন দিতেই বাড়ি শুদ্ধ সবাই ছুটে এলো। ব্যথার জোর বেড়েই চলেছে। এদিকে মেঘের তীব্র আর্তনাদ। লেবার পেন উঠে গিয়েছে। গাড়ি বের করা হয়েছে। ঈশান মাকে কোলে নিয়েই নেমে গেল সিঁড়ি দিয়ে। সোহান ড্রাইভিং সিটে বসলো। পাশে বসলো আইরিন ও তুষি। ইস্তিয়াক আগেই বের হয়ে গিয়েছে পুলিশ জিপটা নিয়ে। ফর্মালিটিস পূরণে যেন দেরি না হয়। এক একটা বজ্রপাত মনে হচ্ছে যেন গাড়ি উল্টে দেবে। থেমে থেমে গাড়ি চালাচ্ছে সোহান। বাতাসের সাথে পাল্লা দেওয়া কি সহজ কাজ? দোয়াদুরত পড়ছে আইরিন, তুষি। গাছ উপড়ে রাস্তায় পড়ে যাচ্ছে। ফুটপাতের পাশে দেওয়ালগুলো কাঁপছে। ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। 9 নম্বর বিপদ সংকেত চলছে উপকূলীয় অঞ্চলে। ব্যথায় মোনা নিজেকে সামলাতে পারছে না। এই পর্যায়ে গাড়ির সামনে সুউচ্চ আওয়াজে বজ্রপাত পড়ল। চিৎকার দিয়ে উঠল সকলে। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা দুভাগ হয়ে সামনে পড়ল। সেই সাথে রাস্তা ব্লক। ঈশান পেছন ফিরে দেখে মোনার দু চোখে পানি। আইরিন কাঁদছে, চেঁচিয়ে উঠল, থেমে থাকিস না বাবা, অন্য রাস্তা ধর, ওনার কষ্ট হচ্ছে। গাড়ি ঘুরিয়ে সোহান গলির ভেতরের রাস্তা ধরল। রাস্তায় পানি জমে যাচ্ছে। এবড়ো খেবড়ো রাস্তা। মোড় নিবে এমন সময় দেওয়াল ভেঙে পড়ল রাস্তায়। গাড়ি যাওয়ার পথ আটকে দিল। তুষি চিৎকার দিয়ে বলল, এই নাইল্লা, দেয়াল পড়েছি আপা। মোনা আইরিনের হাত ধরে বলল, আপা আর পারছি না। আমি না থাকলে ইমরান সাহেবকে বলবে আমি চেষ্টা করেছি নিজেকে সামলে রাখতে। কিছু হবে না তোর, ইনশাআল্লাহ। মাঝে মাঝে বাড়ির মানুষগুলোর কেয়ারলেসনেস দেখে আমি ভীষণ বিরক্ত হই। বুঝছো রবিন, কেউই ফোন ধরছে না। কল ঢুকলেও ধরছে না, আবার কয়েকবার নেটওয়ার্ক প্রবলেম বলছে। এখানেই ঝড় উঠে গিয়েছে। নিউজ বলছে ঢাকাতে তোলপাড় করছে। সবাই কি সেফ আছে? চিন্তা হওয়াটা কি স্বাভাবিক নয়? ঢাকা পৌঁছাতে আরো ঘন্টা 2 লাগবে। বারবার কল করতেই কেউ একজন ফোন ধরল। রিসিভ হওয়ার সাথে সাথে ইমরান ধমকে বলল, সেন্স থাকে না তোমাদের? ফোন ধরছে না কেন? স্যার, আমি রুবিনা। বাকিরা কোথায়? কেউ নেই বাড়িতে। ম্যাডামের লিভার পেন উঠেছে, সবাই হসপিটালের জন্য বের হয়েছে প্রায় 8 ঘন্টা আগে। বাইরে সব তোলপাড় হয়ে যাচ্ছে, কিচ্ছু স্বাভাবিক নেই। মুখ পাংশুটে বর্ণ ধারণ করলো। এটাই কি ভবিতব্য? রক্ত যেন শরীর থেকে উবেই গেল। রবিনকে ক্ষীণ আওয়াজে বলল, রবিন, স্পিড বাড়াও, অ্যাপোলোতে চলো। কি হয়েছে স্যার? তোমার ভাবির পেইন উঠেছে, সবাই হসপিটালে। কিছু দূর আগানোর পর জোরে ব্রেক কষল রবিন। গাড়ি স্টার্ট নিচ্ছে না। বুকের ধুকপুক বেড়ে গেল। ইমরানের প্রশ্ন, রবিন কি হয়েছে? স্যার, গাড়ি স্টার্ট হচ্ছে না। গাড়ি থেকে নেমে পড়ল ইমরান। রাস্তায় এখনো বাস চলছে টুকটাক। রবিনকে বলল, গাড়ি নিয়ে ব্যাক করবে, আমি লোকাল বাসে চলে যাচ্ছি। এমন উদ্ভ্রান্ত দুশ্চিন্তাগ্রস্ত ইমরানকে রবিন আগে দেখেছিল যেদিন মোনার গুলি লেগেছিল। রবিন দেখতে পেল ঢাকাগামী লোকাল বাসে উঠে পড়েছে ইমরান। ঈশান, সোহান ভিজে একাকার। রাস্তায় নেমে দ্রুততার সাথে ভাঙা দেওয়াল সরিয়ে গাড়ি যাওয়ার জায়গাটুকু করে নিল। পুনরায় সোহান স্টিয়ারিংয়ে চাপ দিল। স্পিড ধরে রেখে 8 ঘন্টার মাঝে পৌঁছে গেল হসপিটাল। মোনা প্রায় অচেতন, শরীর মিয়ে গিয়েছে। হাসপাতালে মিনহাজ নয়ন চলে এসেছে। দ্রুত স্ট্রেচারে করে মোনাকে ভেতরে ঢুকানো হলো। এর মাঝেই ইস্তিয়াকের ফোনে ইমরানের ফোন ঢুকলো। আসছে তা জানিয়েছে। কিভাবে কি করতে হবে ভাইকে জানিয়ে দিল ইমরান। চলন্ত বাসের গ্লাসের ফাঁকে ইমরান দেখতে পাচ্ছে ঢাকার আকাশের বুক ফাটা আর্তনাদ। বাস চলছে ধীরে। বজ্রনাদের জন্য আগাতে পারছে না।
রাস্তায় এপাশ ওপাশ পানি, ভাঙা গাছের গুঁড়ি, দ্বিখণ্ডিত দেওয়াল, টিনের চাল, তেরপাল, আসবাবপত্র ছড়ানো ছিটানো। আপাত দৃষ্টিতে লক্ষ্য করলে মনে হবে ধ্বংসের শহর ঢাকা। সামনে বিশাল গর্ত দেখে ড্রাইভার বাস থামিয়ে দিল। গাড়ি আর আগাচ্ছে না। যেহেতু হসপিটালে আছে মোনা, কিছুটা নিশ্চিন্ত। পকেট কেঁপে ফোন এলো। ফোন রিসিভ করে বলল, হ্যাশট্যাগ বল। ভাইয়া, ডক্টর রত্না আপনার সাথে কথা বলো। রত্না ফোন ধরতেই বলল, রত্না বল, কি অবস্থা? ডিসিশন দি। কিসের? দেরি করে ফেলেছে ওরা, একদম পানি নেই। সি সেকশন করব। আল্লাহ জানে কি হবে। বেবির মুভমেন্ট নেই, ভাবির অবস্থাও ভালো না, যে কোনো কিছু হতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চেঁচিয়ে উঠল ইমরান। পাগল হয়েছিস? কি বকছিস আবল তাবল? ও একদম সুস্থ ছিল। এরপর রত্না কি বলল ইমরানের মস্তিষ্ক আর গ্রহণ করেনি, শুধু একটাই বাক্য উচ্চারণ করলো, এত কথা জানে না, আমাকে নিঃস্ব করে দিস না। বাসের হেল্পারের কাছ থেকে একটা পলিব্যাগ নিয়ে ফোন মুড়িয়ে পকেটে ঢুকিয়ে নেমে গেল মাঝ রাস্তায়। পেছন থেকে ড্রাইভার, হেল্পার সবাই বাধা দিল, কারো বাধা মানেনি। ফাঁকা রাস্তায় ছুটছে, কত দূর এসেছে জানে না, কেন ছুটছে তাও জানে না। হাঁপিয়ে উঠল, ভেজা শরীর নিয়ে আর পা এগোচ্ছে না। রাস্তায় পড়ে থাকা ভাঙা ইটের সাথে হোঁচট খেল জোরে। শরীরের ভারসাম্য সামলাতে না পেরে ফুটপাতের ওপর বসে পড়ল। মাথা নুয়ে পানির মধ্যে বসে আছে। আশপাশে মানুষ তো দূর, একটা কুকুর বিড়ালের অস্তিত্ব নেই। চোখের চশমা খুলে বৃষ্টির পানি বরাবর আকাশের দিকে তাকালো। দুচোখ বেয়ে গরম উষ্ণ জলের উপস্থিতি, স্থায়ী নয় এই জল। বৃষ্টি ধুয়ে মুছে দিচ্ছে। অনেক মাস হলো ইমরান কাঁদে না। সেদিনও এতটা ভয় পায়নি, আজ যতটা ভয় পাচ্ছে। মোনার গুলি লাগার পর মনে বিশ্বাস ছিল বেঁচে যাবে। আজ মোনা একা নয়, চিন্তা দুজনের জন্য। এদের মধ্যে দুজনই ইমরানের নিজস্ব। কাকে বেছে নেবে, কাকে নেবে? এমন দিন কেন দেখতে হয়? শুনশান নিস্তব্ধ কালো রাত্রিতে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিল, আমার মোনালিসা চাই, কেড়ে নিও না আল্লাহ। অনন নিশ্চল বসে আছে রাস্তায়। পানি পড়ছে চুয়ে চুয়ে শরীর বেয়ে। পায়ের ব্যথাটা একটু করে বাড়ছে সম্ভবত। হুঁশ নেই, আগাবে না আর। এভাবে এখানেই পড়ে থাকবে। হাসপাতালে গিয়ে কোনো দুঃসংবাদ শুনতে চায় না। কেন শুনবে? সারা জীবন কি এইসব তার সঙ্গ দেবে? কখনো কাকন ছেড়ে যাবে, কখনো বাবা এতিম করে দেবে, কখনো আম্মা মাফ না করে দুনিয়া থেকে বিদায় নেবে। সব কষ্ট তো ভুলিয়ে দিয়েছিল অনাহত অতিথি হয়ে জীবনে সে মেয়েটা। কি মারাত্মক পরিকল্পনা ছিল তার। সকালে বুঝিয়ে রাজশাহী পাঠিয়ে দিল। পকেটের ফোন বেজে যাচ্ছে, তুলবে না পণ করেছে। সময় পেরিয়ে গেল, প্রকৃতি শান্ত, বৃষ্টি কমেছে। ফোন বের করে দেখলো বাড়ির লোকজনের কল। রবিনের কলটা ব্যাক করতে রবিন বলল, স্যার আপনি কোথায়? জানি না। ফোন কেটে গেল। কিছুক্ষণ পর লোকেশন ট্র্যাক করে ইমরান যে জায়গায় অবস্থান করছে সেখানে পৌঁছে গেল রবিন। অনেকটা বুঝিয়ে ইমরানকে গাড়িতে উঠালো। গাড়ির ইঞ্জিনে ত্রুটিজনিত কারণে স্টার্ট হচ্ছিল না তখন। বৃষ্টি বন্ধ হতেই সারিয়ে নিল। তোয়ালেটা এগিয়ে দিল ইমরানের দিকে। চুপচাপ মাথা মুছে বসে আছে। হসপিটালের সামনে গাড়ি থামলো। নেমে ছুটল আপন মানুষদের অস্তিত্বের সন্ধানে। অপারেশন থিয়েটারের সামনে থাকা প্রত্যেকে ইমরানকে আসতে দেখে হতচকিত হলো। ভেজা শরীর, মারাত্মক লাল চোখ দুটো। রবিন পেছনে ইমরানের ব্যাগ নিয়ে ছুটে আসছে। ইস্তিয়াক ভেতরে নক করতেই রত্না বেরিয়ে এসে সবার সামনে ধমকে বলল, কতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিস সবাইকে জানিস? এই ভেজা পোশাকে বাচ্চা কোলে নিবি কি করে? নিরেট মস্তিষ্ক তাকিয়ে শুনছে রত্নার কথা। জবাব আসছে না রত্নার কাছে। বেশ অবাক হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে রত্না। ইমরানের ভাবমূর্তি বুঝতে পারছে না। নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে রত্না বলল, ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এতটুকু শোনার জন্যই কি শ্বাস আটকেছিল? রবিন ইমরানের দিকে পোশাকে গিয়ে বলল, স্যার চেঞ্জ করে আসুন। ব্যাগটা নিয়ে নার্সের দেখানো পথে ওয়াশরুমের দিকে চলে গেল। রবিন ইমরানকে কিভাবে পেল, কি হলো, পুরো ঘটনা বলতেই আটকে উঠল সবাই। ব্যাগের ভেতর সাদা পাঞ্জাবি এবং পাজামা,
আর একজোড়া স্যান্ডেল ছিল, ওটাই পরল। গাড়িতে মাঝে মাঝে এক্সট্রা কাপড় রাখে ইমরান। পাঞ্জাবের হাতে ঠিক করতে করতে এগিয়ে সে ঈশান এবং সোহানের দিকে তাকিয়ে দেখল ছেলে দুটো কাক ভেজা হয়ে আছে। বলল, বাসায় চলে যাও দুজন, ঠান্ডা লেগে যাবে। ঈশান বলল, বোনকে দেখেছে? নীরবে মাথা নাড়ল। মিনহাজ তাকিয়ে দেখছে মেয়ের জামাইকে। এমন ইমরান সে দেখেনি। চোখাচোখি হতেই মৃদু হাসলো মিনহাজ। সেই হাসির উত্তরে খানিকটা হাসলো ইমরান নিজেও। মিনহাজ জানে না ইমরানের এই হাসির আড়ালে লুকিয়ে আছে আজ রাতের মতো বীভৎস রাতের গল্প। প্রকৃতি কেন এত তাণ্ডব চালালো, বুঝিয়ে দিল মানুষটি কতটা অসহায় তার কাছে। রত্না সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট প্রাণটা নিয়ে বের হলো। ইমরানের মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ল। হাসি মুখে দু হাতে থাকা প্রাণটাকে এগিয়ে দিয়ে বলল, নি, তোকে আল্লাহ নিঃস্ব করেনি, জান্নাত দিয়েছেন। নিঃশব্দে পেশিবহুল দুহাত মেলে আগলে নিল সাদা তোয়ালে মোড়ানো এক টুকরো আনন্দ, যার ভার বইতে শরীর জুড়ে ইমরানের সুখের শিহরণ। ঢেকে রাখা মুখের উপর থেকে তোয়ালে সরাতেই সবাই কাছে এসে দাঁড়ালো এক নজর দেখার চেষ্টায়। হাইরিন কাঁদছে, মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে এতটুকুই বলল, তুমি বাবার এক সমুদ্র কষ্টের সমাধান, আমার ঐশান ইমরান খান। গড়িয়ে পড়ছে নিরন্তর জল। রত্নার দিকে তাকাতেই হাসি মুখে বলল, ভাবি ঘুমাচ্ছে, জ্ঞান আসলেই যাস, কেবিনে দেবো কিছুক্ষণ পর। মিনহাজ কাঁধে হাত রেখে বলল, দুশ্চিন্তা করিস না। ইমরান মাথা কাত করে বলল, তুমি দেখা করেছো? না, জিজ্ঞেস করেছিলাম, কেবিনে দিলে তখন দেখা করতে বললো। নার্স বেবিকে নিয়ে গেল। ইমরান ওটির সামনে রাখা বেঞ্চিতে বসে পড়ল। পায়ের দিকে তাকিয়ে ইস্তিয়াক বলল, ভাইয়া, পায়ে কি হয়েছে তোমার? মনে হয় রাস্তায় কিছুর সাথে লেগে কেটে গিয়েছে, ঠিক হয়ে যাবে। ইস্তিয়াক ছুটল নার্সের কাছে। ড্রেসিং করা প্রয়োজন। ইশারায় ইমরান সোহান এবং ঈশানকে ডেকে পাশে বসিয়ে জড়িয়ে ধরল। ঠান্ডা লেগেছে সোহানের, গলা ভেঙে গিয়েছে অনেকটা, কাঁদছে এতক্ষণ ইমরান খেয়াল করল। ভাঙা গলায় বলল, ইমরান থামিয়ে বলল, আমি কিছু তোকে বলেছি? ঈশান বলল, পাপা, ভাইয়া চেষ্টা করেছে। এত বৃষ্টিতে আমরা কখনোই বের হইনি, বুঝতে পারছিলাম না কিভাবে আসব। এক একটা বজ্রপাত মনে হচ্ছিল সব ঝলসে দিবে। চুপ, এত সাফাই কেন দিচ্ছ তোমরা? আমিও একই রাস্তা দিয়ে এসেছি, দেখেছি রাস্তা। আসতে কি পেরেছি তোমাদের আগে? তোমরাই পেরেছো। আমার রিয়েল হিরোস তো তোমরা। দুজন বাসায় যাও, ফ্রেশ হয়ে ঘুম দাও, কাল এসো। দুজনই নারাজ বাসায় যেতে। মোনাকে দেখে এরপর যাবে। সবাইকে রেখে ইমরান উঠে গেল। বেশ কিছুক্ষণ পর আসলো। মোনাকে নতুন করে যেই কেবিনে শিফট করেছে সেখানে পোস্ট অপারেটিভ রুমে রাখতে চেয়েছিল। রত্না নিজ দায়িত্বে কেবিনে দিতে বলল। ইমরানকে দেখে আইরিন প্রশ্ন করল, কোথায় ছিলি? মসজিদে। আইরিন মাথা নেড়ে বলল, আমিও বাসায় যাব, শুকরানা নফল আদায় করা দরকার। মেয়েটার জ্ঞান ফিরে দেখা করতে যেতাম। মিনহাজ কেবিন থেকে বের হতেই ইমরানের দিকে তাকিয়ে বলল, আগে গেলেই পারতি, তোর শরীর গরম হয়ে আছে। অধিকার আমার চেয়ে তোমার বেশি। এখন বাসায় যাও, বেশি রাত জায়গা ঠিক নয় তোমার শরীরের জন্য। আমি আছি এখানে। মিনহাজ হেসে কথায় সায় দিয়ে চলে গেল। কেবিনে প্রবেশ করতেই দেখলো মোনা দরজার দিকে চেয়ে আছে, হয়তো প্রতীক্ষায় আছে কখন ইমরান সাহেব আসবে। ইমরান মোনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে পাশের টুলটা টেনে বসে বলল, মা, আমি এক রাতেই বুঝিয়ে দিলে সবাইকে নাকানি চুবানি কাকে বলে। মোনার দু চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে, কথা বলছে না মেয়েটা। হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। কম্পিত ওটা ওরে মোনা বলল, আমি ভেবেছি আপনার কাছে আর কখনো ফিরবো না। আলতো করে সযত্নে সহধর্মিনীর অধরে ওষ্ঠ ছুঁয়ে বলল, মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের সহনশীলতার পরীক্ষা নেন। আমি বোধহয় উত্তীর্ণ হয়ে গেলাম বসো না। এই যে তুমি আর আমার মেয়েটাকে উপহার হিসেবে দিলেন। মোনা শান্ত দৃষ্টিতে বলল, আপনি খুশি? মোনার এক হাত মুঠোতে নিয়ে হাতে ঠোঁট ছুঁয়ে চোখ বুঝল। ভাবতে পারছে না আজকে যদি পথে আরো দেরি হতো তো কি হতো, যদি প্রকৃতি আরো প্রতিকূলে চলে যেত। মোনা দেখতে পাচ্ছে মানুষটার চোখ বেয়ে পানি পড়ছে। কাঁদছেন ইমরান সাহেব? চোখ খুলে বলল, না ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি এখানেই আছি। কথা লুকাচ্ছেন?
না, নিজেকে সামলে নিচ্ছি। আর কোনো কঠিন বাস্তবতা চাই না জীবনে। ধন্যবাদ মোনালিসা, আমাকে আরো একটি সুখ দেওয়ার জন্য। তোমার ঋণ শোধ করতে পারবো না। কষ্টের শেষ সময়টাতে তোমার পাশে থাকতে পারলাম না, এই আফসোসেই জীবন কেটে যাবে। মোনা হেসে বলে, আপনি আমার মনে ছিলেন। ইমরান নিষ্পলক চোখে তাকিয়ে আছে। ইমরানের মন ভালো করতে মোনা খানিকটা হেসে দুষ্টুমি করে বলল, সাদা পাঞ্জাবিতে আপনাকে বেশি সুন্দর লাগছে ইমরান সাহেব। ইমরান ভ্রু কুঁচকে বলল, এখন মেয়েরও বাবা হয়েছে মোনালিসা, এত সৌন্দর্য কিভাবে পাও আমার মাঝে? আপনি সবসময় সুন্দর, আমার প্রিয় পুরুষ। এখন বলো না প্রেমে পড়ে গিয়েছো। যদি বলি আমি প্রেমে পড়ে গেছি, ওগো ওগো জেন্টলম্যান। মোনালিসা, 10 মাস কিন্তু শেষ। সময় এখন আমার। দাঁতে নিম্নাষ্ট চেপে চেয়ে হাসল ইমরান। মোনা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। ইমরান হাসছে সহধর্মিনীর লাজুক মুখে তাকিয়ে। কষ্ট প্রহরগুলো এভাবে কেটে যাক, সুখ শান্তিতে ছেয়ে যাক তার ছোট্ট পরিবার, এই তো চাওয়া। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। সূর্যোদয়ের দৃশ্যটা কক্সবাজারের মতো মনোরম হয়তো নয়, তবে জীবনের সেরা কয়েকটি সকালের সাথে আজকের সকাল যোগ হলো। হাসপাতালের জানালার সামনে দিয়ে বেশ কিছু কবুতর উড়ে যেতে দেখা গেল। ধপধপে সাদা, লেজের পেছন দিকটা কিছুটা ধূসর বর্ণের। নিশ্চিন্তে ঘুমিয়েছে ইমরান জায়া গত রাতটা। ব্যথা ভুলে গিয়েছে স্বামীকে পাশে পেয়ে। রাতের বেশিরভাগ সময়টা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ অতীত ভাবতে ভাবতে কাটিয়ে দিল। ঠোঁটের কোণে আনমনে হাসি ফুটল। সময় বহমান, স্রোতস্বিনীর ন্যায় সকল দুঃখ ভাসিয়ে নিয়ে ইমরানকে 2 সন্তানের জনক করে দিল। বেশি না, বছরখানেক আগেও হয়তো ইমরান ভাবেনি জীবন তাকে দ্বিতীয়বার সাজানো সংসারের কর্তৃত্ব হাতে তুলে দিবে। জানালা দিয়ে রাস্তার দিকে তাকাতেই চোখে পড়ল পরিচ্ছন্ন কর্মীদের সুসংগঠিত কাজ। তৎপর হয়ে তারা রাস্তা পরিষ্কার করছে, পুনরায় সাজিয়ে তুলছে কাল রাতের ধ্বংসস্তূপ। কি সুন্দর সৃষ্টিকর্তার লীলা! ঠিক যতটা আলোড়ন তুলেছিল গত রাতে, আজ সকালটা কয়েক গুণ বেশি স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে। মিষ্টি সুবাতাস শরীরে শিহরণ জাগায়। দীর্ঘশ্বাস ফেলে মোনার বেডের কাছে এসে বসল। ওষ্ঠ ছোঁয়ালো ললাটে। প্রিয় পুরুষের স্পর্শে চোখ খুলে হাসি মুখে তাকায়। ততক্ষণে ইমরান উঠে মেয়ের বেবিকটের সামনে গিয়ে বাবার আদুরে আলতো স্পর্শ দিল মেয়ের হাতে এবং কপালে। মোনা তাকিয়ে মুচকি হেসে দেখছে মানুষটাকে। মেয়ে পেয়ে কত খুশি, অথচ কল্পনায় ভাবনাতীত ছিল এই বর্তমান। মেয়ে কান্না করাতে আলতো হাতে মেয়েকে কোলে তুলে বুকের সাথে মিশিয়ে নিল। চোখ গেল সদ্য ঘুম ভেঙে যাওয়া প্রিয় নারীর দিকে। ঠোঁটের মাঝে আজ বাদ ভাঙা হাসি রেখে মেয়ের জন্য গেয়ে উঠল অঞ্জন দত্তের গানের 2 মিষ্টি চরণ। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। মোনা হাসছে। মানুষটা মেয়ে পেয়ে কত উচ্ছ্বাসিত। ভ্রু নাচিয়ে মোনা প্রশ্ন করল, কার জন্য গাইলেন গানটা, আমার না মেয়ের? ইমরান চমকে গিয়ে বলল, মোনালিসা, আর ইউ জেলাস? ইয়েস, অফ কোর্স। সিরিয়াসলি? অবভিয়াসলি। শি ইজ আওয়ার ডটার। মোনা অধর প্রশস্ত করে দাঁত খিচে বলল, I know she is, but your first priority should be on Mona Lisa, understand? ইমরান হতবাক, হতচকিত, স্তব্ধ। দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেবেছিলাম মেয়ের মা হওয়ার পর একটু বড় হবেন না। আমি বড় বলছিলাম, মেয়ের জন্য 2 লাইন গাইলাম, এতেই তুমি ঝগড়া শুরু করেছো। এটাকে ভালোবাসা বলে, ঝগড়া নয়। এখন আমার জন্য গাইবেন, গেয়ে ফেলেন ঝটপট। বেকায়দায় পড়ে গেল ইমরান। মনে মনে বেশ চিন্তা নিয়ে ভাবল, যদি মা মেয়েতে মিলে ঝগড়া শুরু হয় কোন দিকে যাবে সে। ভাবনার মাঝে মনে একটু জোরে বলল, ইমরান সাহেব গান গাইতে বললাম, না গাইলে কিন্তু আমি মেডিসিন নিব না, খাবার খাবো না, হরতাল পালন করব। মনে মনে হাসছে ইমরান। মোনালিসার জন্য তোলা ছিল আগের গানের কয়েকটি চরণ। যদি বউটাকে খুশি করা যায়। মুখ খোলার আগেই মোনা বলে উঠল, কবিতার মতো না, গান গাইতে হবে। 43 বছরে জীবনে কেউ এইভাবে ধুমকে গান গাইতে বলেনি। অনুরোধ করছি, প্লিজ শুরু করেন। মেয়েটা দুবার কেঁদে আবার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। ইমরান সুর তুলল,
তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না, লাঠালাঠি এই কাটাকাটি থামানোই যেত না, তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর, তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না। গলা থামিয়ে ইমরান দেখলো মোনার ঠোঁটে হাসি। ইমরান সাহেবের দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, একদম পারফেক্ট, দুর্দান্ত হয়েছে। আই লাভ ইউ ইমরান সাহেব। ইমরান অবাক চোখে অর্ধাঙ্গিনীকে দেখে হেসে ফেলে। দুই পাশে মাথা নেড়ে বলল, আপনাকে না সরঞ্জাম আমি যখন খুশি বাজিয়ে নেবেন, শুধু আদেশ করবেন, বান্দা হাজির হবে। তোমারই। তবে মোনালিসা, আমার মেয়েটাকে তোমার প্রতিদ্বন্দ্বী বানিও না, একটা মাত্র মেয়ে আমার, ওকে একটু আদর পেতে দাও আমার, দয়া করে মেয়েটাকে তোমার দুশ্চিপনাগুলো শিখিও না।